স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা হলো গত ক্লাসে রাদারফোর্ডের মডেল নিয়ে কথা বলেছিলাম, তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং আমরা বলেছিলাম ওই রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা কি। মেইন সীমাবদ্ধতা যেটা ছিল আমরা একটু রিভিউ করে নিয়ে আসো। মেইন সীমাবদ্ধতা যেটা ছিল সেটা হলো রাদারফোর্ডের মডেল অনুযায়ী আমরা জানি যে রাদারফোর্ডের মডেল বিবেচনায় নিয়ে এবং হলো আমরা যদি কিসের কার একটা তত্ত্ব ছিল মনে আছে তো তোমাদের? সেটা হলো আমরা ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে আমরা ম্যাক্সওয়েল এবং রাদারফোর্ড দুইজনেরটা যদি বিবেচনা করি, দুইজনের যারা ম্যাক্সওয়েলের যে থিওরিগুলো ছিল বা ম্যাক্সওয়েলের যে ডিস্ট্রিবিউশন ছিল, ম্যাক্সওয়েলের যে থিওরি তত্ত্ব এবং হলো রাদারফোর্ডের মডেল, এই দুইটা বিবেচনায় নিয়ে আমরা যদি বিষয়টাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তখন আমরা বলেছিলাম যে একটি ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে একটি চার্জিত কণাকে কেন্দ্র করে যদি আরেকটি চার্জিত কণা চারপাশে ঘুরে বেড়ায়, তাহলে ওই চার্জিত কণা আস্তে আস্তে শক্তি হারায়, শক্তি হারাতে হারাতে একসময় গিয়ে আরেকটা চার্জিত কণার উপর গিয়ে, কেন্দ্রে যে চার্জিত কণা থাকে তার উপর গিয়ে পতিত হয়। ঠিক আছে, যদি এই ঘটনাটা ঘটে, ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আজ পর্যন্ত এখানে কোনো সন্দেহ আসে নাই বা কোনো কি বলা হয় তোমার অবজেকশন আসে নাই। সো ম্যাক্সওয়েলের তত্ত্বটাকে আমরা ধরে নিতে পারি এটা অ্যাকুরেট। হ্যাঁ, এখন পর্যন্ত অ্যাকুরেট। সো ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এবং রাদারফোর্ডের কথা অনুযায়ী, যে রাদারফোর্ড বলেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে বেড়ায়, তাহলে একসময় দেখা যাবে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে গিয়ে পতিত হওয়ার কথা। সো এই সম্পর্কে হলো রাদারফোর্ডের মডেল সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, সেই কারণে আমরা রাদারফোর্ডের মডেলটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, আমাদেরকে পরমাণুর কেন্দ্রে কি থাকে বাইরে কি থাকে এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছে ঠিকই, হ্যাঁ, কিন্তু যেহেতু ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে রাদারফোর্ডের মডেলটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না এবং ম্যাক্সওয়েলের তত্ত্বের বিষয়ে রাদারফোর্ডের মডেল সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি, সো রাদারফোর্ডের মডেলটাকে পরবর্তীতে আর তেমন ভাবে অ্যাকসেপ্ট করা হয়নি, যেহেতু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। কারণ রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুটাই আনস্টেবল হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা তো শুনতে পাই না যে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয়ে গেছে, এই পরমাণু ধ্বংস হয়ে গেছে। আমরা জানি পরমাণুর সৃষ্টি হয় নাই, কোনো পরমাণু ধ্বংস নাই, সৃষ্টিও নাই। ঠিক আছে, ঠিক এখানেও তাই। ক্লিয়ার? ওকে, এখন আসো তারপরে আরো যে লিমিটেশন ছিল সেটা হলো কি, পরমাণু রাদারফোর্ড বলেছে হলো পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। ওকে ফাইন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, তাতে কোনো সমস্যা নাই, সুন্দর। এখন কোনো পরমাণুতে ধরো যে 30টা 40টা 50টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে, এই 50টা ইলেকট্রন কি এক জায়গায় থাকে? কোথায় থাকে, কিভাবে থাকে? ধরো আমরা একটা বাসায় 10 জন লোক হাজির হলাম, 10 জন লোক কি এক রুমেই থাকবো, নাকি ওই বাসায় 5টা রুম থাকলে আমরা প্রতি রুমে 2জন করে থাকবো? অর্থাৎ আমরা যে এখন ইলেকট্রন বিন্যাসগুলো লিখি, আমরা 1s2 2s2 2p6 এরকম করে লিখি, এই যে বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন অরবিটালে, এগুলো কিন্তু রাদারফোর্ডের মডেল থেকে আসেনি। ঠিক আছে, এটাও একটা লিমিটেশন। ক্লিয়ার? কাজে এই ইলেকট্রন গুলো কোথায় থাকে, কিভাবে থাকে, হ্যাঁ, সেটা সম্পর্কে কিছু বলা হয়নি, এই একটা হলো সমস্যা। তারপর হলো আমরা জানি পরমাণু থেকে বর্ণালী পাওয়া যায়, সেই বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের মডেলে ছিল না। ঠিক আছে, তারপর আমরা জানি ইলেকট্রন গুলো বলেছে যে বাইরে ঘুরে বেড়ায়, সেই বাইরেটা কোথায়, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে বা কক্ষপথ সম্পর্কে রাদারফোর্ড তেমন কোনো কথা বলেননি। ঠিক আছে, তারপর হলো যে সকল পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকে, যে আমি একটু আগে বললাম, যেখানে একাধিক, যেমন সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে, এই 11টা ইলেকট্রন কোথায় থাকে? এই যে আমরা বলি এখন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, যেগুলো পরে বোরের মডেল থেকে আসছে, রাদারফোর্ড কিন্তু এরকম বলেনি যে কোন শক্তি স্তরে কতটা থাকবে, বা শক্তি স্তরের আইডিয়াটাই রাদারফোর্ডের মডেলে ছিল না। এগুলো হলো রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা, আমরা গত ভিডিওতে এগুলো কভার করেছি। সো আজকে আবার একটু আমরা রিভিউ করে নিলাম। ওকে, এখন আসলে আমরা নেক্সট চলে যাই, সেটা হলো কি, নেক্সট হলো আমরা চলে যাব রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা আমরা কভার করলাম, এখন আমরা চলে যাচ্ছি বোরের মডেলে, যেটা রাদারফোর্ডের মডেলের চেয়ে অনেক অনেক বেশি অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, অনেক অনেক বেশি যৌক্তিক। রাদারফোর্ড এবং বোর একই ল্যাবে কাজ করতেন। নিলস বোর ছিলেন হলো রাদারফোর্ডেরই হলো স্টুডেন্ট বলা যায়, হ্যাঁ, এবং বোরের মডেলটা হলো অনেক বেশি আপ টু ডেট, অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, অনেক বেশি আনসার, এখানে হলো লিমিটেশন বা সীমাবদ্ধতাটা অনেক কম। ঠিক আছে, আচ্ছা, তাই আমাদের কাছে এখন পর্যন্ত বোরের মডেলটাই হলো পরমাণুর জন্য বেস্ট মডেল, এবং বোর যেহেতু এই বোর বেস্ট মডেল দিয়েছে 1913 সালে, এই মডেলটা উনি দিয়েছেন, এবং 1922 সালে বোর হলো এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। 9 বছর ওয়েট করা হয়েছে,
দেখা যাচ্ছে যে এর চেয়ে কোনো ভালো ভালো মডেল বা এটা সীমাবদ্ধতাগুলো উতরানোর জন্য উতরিয়ে অন্য কোনো নতুন মডেল দেওয়া হয় কিনা। যখন দেখা গেল না আর আসছে না, তখন এই বোরকে হলো এই নোবেল পুরস্কারটা দেওয়া হলো 1922 সালে। ঠিক আছে, এখন আসো আমরা আসল কথায় চলে যাই। বোরের মডেলে কি এমন জিনিস আছে যেটা রাদারফোর্ডের মডেলের চেয়ে অনেক বেশি ভালো বা অ্যাকসেপ্টেবল বা আপডেটেড, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, তো আসো আমরা যাচ্ছি। বোরের মডেলে মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলেছে। কয়টা বিষয় নিয়ে? তিনটা বিষয় নিয়ে। আমি আবার বলছি, বোরের মডেলে মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সো আমরা পুরো মডেলটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি এখানে তিনটি বিষয়। হ্যাঁ, প্রথম বিষয়টা হলো পরমাণুর স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। এই যে আমি একটু আগে বললাম যে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা ছিল যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেগুলো আছে, সে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে আমরা বলেছি যে যে একাধিক ইলেকট্রন একাধিক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো আছে, যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেগুলো আছে, সেই পরমাণুগুলোতে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেগুলো আছে, আমি আবার বলছি বোরের মডেলে মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, ওকে। এর মধ্যে এই তিনটি বিষয়ের মধ্যে হলো ফার্স্ট কথাটা বলা হয়েছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা নিয়ে বোর কথা বলেছেন। আচ্ছা, তো সেটা কেন উনি বললেন? সেটা হলো আসলে রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, বোর হলো সেগুলাকে ক্লিয়ার করেছেন, সেগুলাই অ্যানালাইসিস করে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, ওকে। তো আসো আমরা বলেছিলাম রাদারফোর্ডের মডেলের একটা সীমাবদ্ধতা কি ছিল? একটা সীমাবদ্ধতা ছিল যে একাধিক ইলেকট্রন যে সকল পরমাণুতে আছে, ওই ইলেকট্রনগুলো কি এক জায়গায় আছে নাকি বিভিন্ন জায়গায় আছে সে সম্পর্কে বোর কিছু, রাদারফোর্ড কিছু বলেননি। বোর হলো সেই কথাটাই বলেছে। হ্যাঁ, স্থির কক্ষপথ সম্পর্কে আইডিয়া দিয়েছে। ঠিক আছে, ওকে। এখন উনি বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্থির কক্ষপথের ধারণাতে গিয়ে উনি একটু একটু অ্যানালাইসিস করতে হবে, তোমাকে বলতে হবে যে স্থির কক্ষপথের ধারণা সম্পর্কে উনি কি বলেছেন। বোর বলেছেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কক্ষপথে অবস্থান করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বেড়ায়। তাহলে ইলেকট্রনগুলো কোথায় থাকে এটা বলে দিয়েছেন। হ্যাঁ, রাদারফোর্ড শুধু বলেছেন বাইরে থাকে। এখন উনি এটা হলো ফিক্স করে দিয়েছেন, কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে বা ঘুরে বেড়ায়। ঠিক আছে, ওকে। এই আবর্তনের সময়, এখন সাথে আরেকটু কথা বলেছেন, এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ ফিজিক্সের বা সাধারণ পদার্থবিদ্যার সকল নিয়ম মেনে চলবে। ঠিক আছে, এই নিয়ম মেনে চলবে বলতে এখানে আরেকটু ইলাবোরেট করেছেন উনি, কোন একটা ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। ঠিক আছে, আর এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ গুলাকেই আমরা বলি হলো কি অরবিট বা শক্তি স্তর। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে আমরা অরবিট বা শক্তি স্তর বলছি, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এগুলা কোন মডেল থেকে এসেছে? রাদারফোর্ডের মডেল থেকে এসেছে, সরি বোরের মডেল থেকে এসেছে। রাদারফোর্ডের মডেলে শক্তি স্তর ধারণাটা ছিল না। উনি শুধু বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে ঘুরে বেড়ায়, এইটুকু বলেছেন। হ্যাঁ, তাহলে এটাকে আরো আপডেটেড, আরো সুন্দর, আরো সুশৃঙ্খল এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, টু দ্য পয়েন্টে নিয়ে আসছেন কে? বোর। বোর বলেছেন কি বলেছেন? যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে কিছু সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বোর নাম দিয়েছেন অরবিট বা শক্তি স্তর। ক্লিয়ার? তাহলে আমরা বোরের মডেল থেকে শক্তি স্তর বা অরবিটের ধারণাটা পেয়ে গিয়েছি। ঠিক আছে, ওকে। নেক্সট আসো, যেহেতু ইলেকট্রন গুলো হলো একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখানে যে ভর ব্যাগ সেটাকে আমরা বলবো, বা যে ব্যাগ এটাকে আমরা বলবো কৌণিক ব্যাগ। ঠিক আছে, সো ইলেকট্রনের একটা ভর থাকবে, যদিও সামান্য, বাট ওর একটা ভর আছে। দ্বিতীয় ধারণাটা হলো আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পেয়েছি। প্রথম ধারণা পেলাম নির্দিষ্ট শক্তি স্তর বা অরবিটের ধারণা পেয়েছি, সেকেন্ডটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পেয়েছি। ওকে, আচ্ছা, এখানে এসে উনি একটু বললেন, কি বললেন? কৌণিক ভরবেগের ধারণায় উনি বলছে যে প্রতিটি স্থির কক্ষপথ বা শক্তি স্তর এই শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় যে এই কক্ষপথ সমূহে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক। ঠিক আছে, আমি যদি অ্যানোটেট করে তোমাকে সামারি করে দেই বড় কথাটাকে, তুমি মূল কথাটা শুধু বলবা। হ্যাঁ, ওকে, আমরা আবার বলছি, কক্ষপথে আমরা যদি একটু অ্যানোটেট করে দিই তাহলে ভালো বোঝা যাবে। আসো, এই যে কক্ষপথে তুমি যদি সামারি বলো তাহলে এটুকু বলবো, এই যে কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হবে h/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক।
ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলছি কি কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, হ্যাঁ, যে কৌণিক ভরবেগটা যেটা হবে সেটা হবে h/2π এর অখণ্ড গুণিতক, অর্থাৎ h/2π এর একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে আমরা যদি ইকুয়েশন দিয়ে লিখি যে কৌণিক ভরবেগকে আমরা mv/r দিয়ে প্রকাশ করি, আমরা তোমরা জানো ফিজিক্সে এগুলা ফিজিক্সে এগুলো পড়বা, আমাদের কেমিস্ট্রিতে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, যেহেতু এটা ফিজিক্স আলোচনা করবে। সো কৌণিক ভরবেগটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে? mv/r দিয়ে। m কি ইলেকট্রনের মাস, ভি কি ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, আর কি কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা জানি কক্ষপথগুলো বৃত্তাকার হয়, তাহলে কক্ষপথের যে ব্যাসার্ধ তো জানো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব। যদি আমি একটা বৃত্ত আঁকাই, আসো আমি একটা বৃত্ত আঁকিয়ে ফেলছি এখানে, এই যে এখানে একটা বৃত্ত আঁকিয়ে ফেললাম, এটা হলো আমাদের কেন্দ্র। তাহলে এই যে কেন্দ্র থেকে আমার মনে হয় এইচএসসি লেভেলে তোমাকে ব্যাসার্ধ কি এটা শেখানোর কোনো মানে নাই, এটা তোমরা পারো। এই যে এটা হলো আমাদের আর, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো ব্যাসার্ধ। ক্লিয়ার? ওকে, তাহলে এম কি ইলেকট্রনের ভর, ভি কি ইলেকট্রনের সরল রৈখিক বেগ। ঠিক আছে, এখানে কিন্তু আমরা দুইটা বেগ বিবেচনা করবো, একটা হলো কৌণিক বেগ আর একটা হলো সরল রৈখিক বেগ। তাহলে ভিটা কি? সরল রৈখিক বেগ। ওকে, আর আর কি আমাদের কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। আর এবার আসো, একটু আগে আমরা বললাম, বোর বলেছেন যে এটা হলো এই যে কৌণিক ভরবেগটা হবে h/2π এর অখণ্ড গুণিতক। এই জন্য আমরা লিখি দেখো n × h/2π। nটা কি? n = 1 2 3 4 ইত্যাদি হতে পারে, অখণ্ড সংখ্যা। আসলে এই n দ্বারা আমরা এক একটা কক্ষপথকে বুঝি। হ্যাঁ, যদি প্রথম কক্ষপথ হয় তাহলে n = 1, দ্বিতীয় কক্ষপথ হলে n = 2, তৃতীয় কক্ষপথ হলে n = 3, চতুর্থ কক্ষপথ বা শক্তি স্তর হলে আমরা বলি n = 4, এরকম। আচ্ছা, এবার আসো h কি? এই যে আমরা বললাম h/2π এর অখণ্ড গুণিতক, h হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, h হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে ভিআর হলো আমাদের এখানে কৌণিক বেগ, ভিআর হলো আমাদের কি? কৌণিক বেগ, এই যে কৌণিক বেগ। আচ্ছা, আর এন হলো আমাদের এই যে শক্তি স্তর বা কক্ষপথ সেটার সংখ্যা। n1 হলে আমরা বুঝবো এটা প্রথম শক্তি স্তর, 2 হলে। তাহলে আমরা দুইটা আইডিয়া পেয়ে গেলাম, একটা হলো আমরা পেয়ে গেলাম যে কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তরের ধারণা পেয়ে গেছি আমরা বোরের মডেল থেকে, প্রথম কথায় যে ওখানে থেকে হলো সে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বেড়ায়, যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট শক্তি স্তরের কক্ষপথে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি হারাবেও না, কোনো শক্তি শোষণও করবে না। ওই যে রাদারফোর্ডের মডেলে যেটা ছিল ধ্বংস হয়ে যাওয়ার কথা, এখন কিন্তু বোর এটা ক্লিয়ার করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি হারাবেও না, বিকিরণও করবে না। বিকিরণ যদি না করে আস্তে আস্তে নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ ও তো ওই শক্তি স্তরে নির্দিষ্ট এনার্জি নিয়েই ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এটাই হলো বোরের মডেলের সবচেয়ে বড় অস্ত্র, বা সবচেয়ে বড় হলো কি পজিটিভ পয়েন্ট, যেটা হলো রাদারফোর্ডের মডেলে কিন্তু এই ধরনের কথা আসে নাই। ফলে আমরা ম্যাক্সওয়েলের তথ্যের সাথে মিলাতে পারছিলাম না যে একসময় তো ইলেকট্রন গুলো গিয়ে নিউক্লিয়াসে পতিত হয়ে পরমাণুই ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেই সমস্যাটাই বোর ক্লিয়ার করে দিয়েছে। কি বলেছেন উনি? যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের বাইরে কিছু বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে কোনো প্রকার শক্তি শোষণও করবে না, কোনো প্রকার শক্তি বিকিরণও করবে না। ঠিক আছে, যদি শোষণ বা বিকিরণ না করে তাহলে নিউক্লিয়াসের বাইরে চলে যাওয়া বা নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। তাহলে রাদারফোর্ডের মডেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা যেটা, সেটাই বোর এসে ক্লিয়ার করে দিয়ে গেলেন। ঠিক আছে, আর সেকেন্ডলি উনি বলেছেন যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, সো এখানে কৌণিক ভরবেগ বিবেচনা করতে হবে তোমাকে। এই কৌণিক ভরবেগের মান mvr = হবে nh/2π, এটা সমান। ঠিক আছে, এই ইকুয়েশনটা তুমি দিয়ে দিবে, mvr = nh/2π। এখানে m কি, v কি, r কি বলবা, n কি, h কি, এগুলো বলে দিবা। ঠিক আছে, তাহলে কাজ শেষ। ওকে, তাহলে আসো আমরা এটা ক্লিয়ার করে ফেলি। আমরা থার্ড কথাটা যাচ্ছি বোরের মডেলের। হ্যাঁ, থার্ড কথাটা বলছে যে যদি ইলেকট্রন গুলো বোর বলেছেন কি নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করলে হলো তারা কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণও করবে না। ঠিক আছে, এখন আসো, ধরো আমি এখন বাসার একটা রুমে, আমার বাসায় একটা রুমে তোমাদেরকে এখন ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, আমি তো সারা জীবন যতদিন বাঁচবো সার্বক্ষণিক এই রুমে থাকবো না, আমাকে এখানে সেখানে যেতে হবে, কখনো উপরে উঠতে হবে, কখনো নিচে নামতে হবে। ঠিক আছে, তাহলে আমি যখন উপরে উঠবো, ধরো আমি ছাদে উঠলাম, আবার যখন নিচে নামবো, ধরো আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, এই যে উপরে নিচে মুভ করলাম, তখন কিন্তু আমার শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে। এই শোষণ বা বিকিরণ নিয়ে হলো বোর একটা কথা বলেছেন। ঠিক আছে, সেটাই হলো বোরের মডেলের তৃতীয় কথাটা। ঠিক আছে, এই যে শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালীর সৃষ্টি। ক্লিয়ার? ওকে,
এখন আসলে উনি এখানে এই শোষণ বিকিরণ নিয়ে কি বলেছেন? শোষণ বিকিরণ নিয়ে উনি বলেছেন যখন ইলেকট্রন একটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, এই যে খেয়াল করো, ধরো এটা নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তি স্তর। আমি যদি আবার একটু অ্যানোটেট করি তাহলে তোমাদেরকে এভাবে বলতে পারি, ওকে এটা নিউক্লিয়াস, এটা হলো ধরো n equal to 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, n equal to 1, ওকে এটা প্রথম শক্তি স্তর, এটা হলো ধরো n equal to 2 দ্বিতীয় শক্তি স্তর, এই যে আমরা লিখলাম। তাহলে আমাদের এখানে একটা পরমাণু আছে, ধরো এটা কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এই যে আমাদের নিউক্লিয়াস দেখিয়ানোই আছে, আর দুইটা শক্তি স্তর আছে, একটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এই যে বোরের মডেলের যে শক্তি স্তর, ওকে প্রথম শক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছে, দ্বিতীয় শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে। এখন ধরো প্রথম শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যেতে চাচ্ছে, উচ্চ শক্তি স্তরে যেতে চাচ্ছে, ঠিক আছে। খেয়াল করো তো, তুমি যদি দোতলা থেকে তোমার বাসাটা যদি 6 তলা হয়, তুমি ছাদে যেতে চাও, তাহলে তোমাকে লিফট বাধ্য। তুমি যদি এনার্জি ফিজিক্যালি যেতে চাও তাহলে তুমি সিঁড়ি দিয়ে ঘুরে 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 ছাদে উঠতে হবে। তাহলে অবশ্যই তোমাকে এনার্জি বডিতে নিয়ে তারপর যেতে হবে, তাই না? তাহলে আগে থেকেই তুমি কিছু এনার্জি শোষণ করবা, সে এনার্জিটা ব্যয় করে তুমি হলো দোতলা থেকে 6 তলা ছাদে পৌঁছে যাবা। ক্লিয়ার? এখানেও তাই। তাহলে ইলেকট্রনটা যদি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যেতে চায় তাহলে শক্তি শোষণ করবে, ঠিক আছে। শক্তি শোষণ করে সে জাম্প করে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গমন করবে। এই যে দেখো, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এই যে আমরা যেটাকে এই যে এইভাবে দেখিয়ে দিলাম, এই যে দেখো কার্সারটা খেয়াল করো, আমরা এটা শক্তি শোষণ বোঝানো হয়েছে, যেহেতু প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গিয়েছে। এখন আসো, কতটুকু শক্তি শোষিত হবে আমাকে নির্দিষ্ট করে বলতে হবে যে এতটুকু শক্তি শোষণ করে সে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাবে। কতটুকু শক্তি শোষণ করবে, এই যে কতটুকু শক্তি শোষণ করবে সেটা হলো দুই শক্তি স্তরের মধ্যকার পার্থক্য যে পরিমাণ, ঠিক আছে। ধরো আমরা দ্বিতীয় শক্তি স্তরের শক্তিটাকে আমরা ধরলাম E2, এই যে আমি ধরো দ্বিতীয় শক্তি স্তরের শক্তিটাকে আমি ধরলাম E2, আর প্রথম শক্তি স্তরের শক্তিটাকে আমি ধরলাম হলো E1, ঠিক আছে। যত শক্তি স্তরের সংখ্যা বাড়বে ওর এনার্জি তত বেশি, তাহলে অবশ্যই E2 এর শক্তি বেশি E1 এর চেয়ে। তাহলে আমরা শক্তির পার্থক্য বের করবো কিভাবে? E2 মাইনাস E1, এটাকে আমরা বলছি ডেল্টা ই, এই যে ডেল্টা ই, ডেল্টা ই, ঠিক আছে। ডেল্টা ই সমান E2 মাইনাস E1। এখন প্লাঙ্কের সূত্র অনুযায়ী আমরা জানি ইকুয়াল টু এইচ নিউ, হ্যাঁ সেটাই লিখে ফেললাম, এইচ নিউ, এটা ভি না, এটা হলো নিউ, এইচ নিউ, এই যেটা ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই যে পেয়ে গেলাম যে ডেল্টা ই পরিমাণ, অর্থাৎ E2 মাইনাস E1 যে পার্থক্য ডেল্টা ই পেলাম, এই পরিমাণ শক্তি শোষণ করে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, ঠিক আছে। ওকে, এখন আসো দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনটা পৌঁছে গেল, যেমন আমরা যখন বাসা থেকে মাঝে মাঝেই ছাদে যাই, ছাদে গিয়ে আমরা কি এমন সিদ্ধান্ত নেই যে ছাদে একবার যেহেতু উঠেছি, প্রকৃতি দেখছি, আশেপাশে বাসায় বিভিন্ন লোকজনকে দেখছি, আমার পছন্দের হয়তো অনেকে আছে আশেপাশে বাসায়, আমি ওখানে তাকাচ্ছি ওদেরকে, ওকে ফাইন, তুমি এনজয় করছো কিছু সময়, কিন্তু আমরা কি কেউ এমন সিদ্ধান্ত নেই যে জীবনে যেহেতু একবার ছাদে উঠেছি আজকে আর নামবো না, থেকেই যাবো এখানে, ঠিক আছে? এরকম তো আমরা কেউ করি না। আবার আমরা আগের জায়গাটায় ফিরে আসি, কারণ আমরা স্টেবল কোন জায়গায়, আমার যে প্রয়োজনীয় খাদ্য, আমার যে যে যেরকম তাপমাত্রা আমার দরকার, ছাদে সকালবেলায় হয়ে গেলে গরমে আমি আর বাঁচবো না, তাই না? কাজে ছাদে থাকা আমাদের জন্য সম্ভব, রাতে ঝড় বৃষ্টি হলে তো আমরা থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। তো ওটা আমাদের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট না। সুইটেবল এনভায়রনমেন্ট কোথায়? আমাদের রুমটা, যে রুমে এখন আমি তোমাকে পড়াচ্ছি, হয়তো বা এই রুমটা অথবা আমার বেডরুমে, ওটা হলো আমাদের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট। আমরা ওখানে থাকতে পারবো, খেতে পারবো, ঘুমাতে পারবো, সব অ্যারেঞ্জমেন্ট এখানেই আছে। তাহলে এই জায়গাটা হলো স্টেবল, যে জায়গাটা আমরা বেশি সময় থাকি সেই জায়গাটা হলো কি স্টেবল। তাহলে ছাদ কি আনস্টেবল একটা পরিবেশ, আর বাসার ভিতরটা কি স্টেবল একটা পরিবেশ। তাহলে সব সময় মনে রাখবা যে কোনো বস্তুই স্টেবল এনভায়রনমেন্টে থাকতে চায়, আনস্টেবল এনভায়রনমেন্টে বেশিক্ষণ থাকতে চায় না। ক্লিয়ার? ওকে, তাহলে ছাদে গেলে ওকে বাতাস পাওয়া যায়, অনেক কিছু দেখা যায়, হ্যাঁ গ্রিন এনভায়রনমেন্ট দেখা যায়, নেচারকে দেখা যায়, স্কাই দেখা যায়, আশেপাশে অনেক কিছু এনজয় করা যায়, ফাইন। বাট এরপরে আবার অনেক নেগেটিভ সাইড আছে, যেমন পরিবেশটা আমরা সবসময় সহ্য করতে পারি না। ওকে, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা এটা কমফোর্টেবল, আমরা কিছুক্ষণ স্টে করতে পারি, বাট ফুল টাইম স্টে করা ছাদে সম্ভব না। ফুল টাইম স্টে করতে গেলে তোমাকে বাসার ভিতরে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? আমরা হলো ছাদে থাকতে পারি কিছুক্ষণ, বাট ওই পরিবেশটা আমাদের জন্য কি না, সুইটেবল না। ওই সুইটেবল পরিবেশ কোথায়? ভিতরে, ঠিক আছে। সো আমরা কোথায় আসবো? ভিতরে চলে আসবো। তাহলে আমি যদি ছাদ এবং ভিতরের পরিবেশ বিবেচনা করি, ছাদকে বলবো আনস্টেবল এনভায়রনমেন্ট, ভিতরের পরিবেশটাকে বলবো স্টেবল এনভায়রনমেন্ট বা স্থিতিশীল, আর ছাদটাকে বলবো আমরা অস্থিতিশীল। ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি বললাম? ইলেকট্রন বলো বা যে কোনো রাসায়নিক সত্তা বলো, আনস্টেবল এনভায়রনমেন্টে বেশিক্ষণ থাকতে পারে না,
স্টেবল এনভায়রনমেন্টে সে লং টাইম থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিতে পারলাম। কি সিদ্ধান্ত? যে ইলেকট্রন এই শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, কিন্তু ওখানে বেশিক্ষণ থাকবে না। স্টেবিলিটি অর্জনের জন্য আবার সে হলো কোথায় ফিরে আসবে? নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে, আবার প্রথম শক্তি স্তরে ফিরে আসবে। তাহলে খেয়াল করো তো, শক্তি শোষণ করে হলো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গিয়েছে, তাহলে অবশ্যই শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে বা দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসবে। ঠিক আছে? তাহলে বোর হলো এই ধারণাটা দিয়েছে। আবার কতটুকু শক্তি বিকিরণ করবে? ওই দুই শক্তি স্তরের যে মধ্যকার পার্থক্য, অর্থাৎ ওই যে ডেল্টা ই পরিমাণ, E2 - E1 শক্তি পরিমাণ শক্তি সে বিকিরণ করে এখন হলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। আর এই বিকিরিত শক্তিটাকে আমরা একটা বর্ণালী হিসাবে দেখতে পাই। ঠিক আছে? তাহলে আমরা বোরের তৃতীয় পয়েন্ট যে তৃতীয় বিষয় যেটা নিয়ে সে কথা বলেছে, একটা হলো শক্তি শোষণ, বিকিরণ এবং বর্ণালী। ঠিক আছে? শক্তি শোষণ কখন করবে? যখন কোন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে, খুবই ইজি কথা এগুলা, ঠিক আছে, যখন কোন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন সে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। ক্লিয়ার? আবার যখন আমি বললাম যে উচ্চ শক্তি স্তরটা আনস্টেবল আর বাসার ভিতরটা নিম্ন শক্তি স্তরটা স্টেবল, তাহলে সে কখনোই আনস্টেবল পরিবেশে লং টাইম স্টে করবে না, আবার সে অবশ্যই নিম্ন শক্তি স্তরে ফেরত আসবে। যেহেতু শোষণ করে নিম্ন থেকে উচ্চতে যায়, তাহলে আমরা বলতে পারি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। কতটুকু শক্তি বিকিরণ করবে? সেটাও হলো দুই শক্তি স্তরের পার্থক্যের সমান পরিমাণ এনার্জি, ডেল্টা ই পরিমাণ। ঠিক আছে? এখন ঘটনা হলো, এই যে শক্তিটা বিকিরণ করলো, এই বিকিরিত শক্তিটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করি? এই বিকিরিত শক্তিটাকে আমরা একটা নির্দিষ্ট বর্ণ আকারে দেখতে পাই, সেটাকে আমরা বলি বর্ণালী। ক্লিয়ার? তাহলে বোরের মডেলে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে। একটা হলো, বোর বলেছে যে নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, যতক্ষণ পর্যন্ত এই নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ফিজিক্সের সকল সূত্র মেনে চলবে, এবং এই নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করা কালীন সে হলো কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। ক্লিয়ার? ওকে। এবং পরমাণু আনস্টেবল হওয়ার যে পসিবিলিটি ছিল রাদারফোর্ডের মডেল অনুযায়ী, সেটা একদম দূরীভূত হয়ে গেছে এখানে। ক্লিয়ার? যেহেতু শক্তি শোষণও করছে না, বিকিরণও করছে না, ও তো ওই জায়গায় থেকে ঘুরে বেড়াচ্ছে, নির্দিষ্ট শক্তি স্তরে নির্দিষ্ট শক্তি নিয়ে ইলেকট্রনের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ক্লিয়ার? ওকে। নাম্বার 2 হলো, আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পেয়েছিলাম। কৌণিক ভরবেগ হলো mdr = nh/2π, আমরা এটা বলেছি। আর থার্ড মডেলে আমরা বলেছি শক্তি শোষণ কখন করবে? যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ ঘটবে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে। ঠিক আছে? এবং এই বিকিরিত শক্তিটাকে আমরা একটা বর্ণালী হিসাবে দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে বোরের মডেলের আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবগুলো পেয়ে গিয়েছি। রাদারফোর্ডের মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল, বোরের মডেলে এসে এগুলো ক্লিয়ার হয়েছে। এই কারণে আফটার 9 ইয়ার্স হি গট দ্য নোবেল প্রাইজ। ঠিক আছে? এর চেয়ে ভালো মডেল আর ওই দিনে এখনো বের হয়নি, সো ওনাকে নোবেল পুরস্কার দেওয়াটাই ছিল কি পারফেক্ট। ঠিক আছে? এখন আসুন, একটা মডেল যতই ভালো হোক, আমাকে তোমরা যতই ভালো মনে করো, এমন কোনো মানুষ নাই দুনিয়ায় যার দোষ নাই, ত্রুটি থাকবেই, ত্রুটি থাকবে। আমি হয়তো আমরা ফেরেশতা হয়ে যেতাম, আমরা মানুষ থাকতাম না। দোষ নাই শুধু কাদের? আল্লাহ কাদেরকে দোষ ছাড়া বানিয়েছে? ফেরেশতাদেরকে। ঠিক আছে? কিন্তু মানুষ মাত্রই দোষ থাকবে। ঠিক আছে? হয়তো আমরা এরকম আছে যে ভালো গুণ বেশি, খারাপ দোষ একটু কম, সো ওভারঅল আমরা বলি মানুষটা ভালো। কাজে বোরের মডেলটা যদিও পারফেক্ট, এর চেয়ে ভালো মডেল নাই, তবুও এর মধ্যে কিছু লিমিটেশন আছে। আসলে আমরা এখন সেই লিমিটেশন গুলোতে যাই, কি কি লিমিটেশন বোরের মডেলে আমাদের পরিলক্ষিত হয়েছে সেটাতে আমরা একটু যাই। ক্লিয়ার? ওকে, আমি অ্যানোটেশনটা রিমুভ করি। ওকে, এখন আমরা ত্রুটিতে যাচ্ছি। মেইনলি তিনটা ত্রুটি বোরের মডেলের সাথে নিয়ে বলা হয়। যেমন একাধিক ইলেকট্রন যেখানে আছে, ধরো হিলিয়াম প্লাস, আমরা জানি হিলিয়ামে দুইটা ইলেকট্রন আছে, এক হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে এখন কয়টা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন। তাহলে হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, ওকে। আবার আমরা যদি বলি লিথিয়াম 2+, আমরা জানি লিথিয়ামে হলো তিনটা ইলেকট্রন আছে, 2+ মানে দুইটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখন আর কয়টা আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের ক্ষেত্রে বোরের মডেল বর্ণালীর ব্যাখ্যা সুন্দরভাবে দিতে পারে না। আবার বলছি, একাধিক ইলেকট্রন বিশিষ্ট নিউক্লিয়াসের ক্ষেত্রে বোরের মডেল বর্ণালীর ব্যাখ্যা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে না। বাট একটা ইলেকট্রন যেগুলোতে আছে, ধরো হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলোর মধ্যে একটি করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, হিলিয়ামে আমরা জানি দুইটা ইলেকট্রন আছে, যেহেতু আমি এখানে বলছি হিলিয়াম প্লাস, একটা আগে থেকে চলে গিয়েছে, তাহলে একটা ইলেকট্রন আছে, এরকম নিউক্লিয়াস। এবং লিথিয়ামে জানি তিনটা ইলেকট্রন আছে, দুইটা আগে থেকে চলে গেছে, লিথিয়াম 2+। এই সকল নিউক্লিয়াস বর্ণালী যখন দেয়, এগুলো বোরের মডেল ভালো ব্যাখ্যা করতে পারে। কিন্তু যখন একের অধিক ইলেকট্রন বিশিষ্ট নিউক্লিয়াস নিয়ে আমরা কথা বলি, যেখানে একাধিক ইলেকট্রন জড়িত, সেখানে বোরের মডেল বর্ণালীর ব্যাখ্যাটা সুন্দরভাবে দিতে
পারে না, এই একটা লিমিটেশন। ক্লিয়ার? ওকে, এরপর আসো দ্বিতীয় যে লিমিটেশনটা, সেটা হলো এক শক্তি স্তর থেকে যখন অপশক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটে, বোরের মডেল অনুযায়ী তখন তো একটা রেখা পাওয়ার কথা, কিন্তু আমরা যখন পড়বো একটু পরে তুমি দেখবা হাইড্রোজেন হাইড্রোজেন বর্ণালী যখন দেখবা, আচ্ছা আমরা যদি একটু যাই দেখাই দিই তোমাকে একটু হাইড্রোজেন বর্ণালী আমরা আলোচনা করবো। এই যে দেখো এখানে হাইড্রোজেন বর্ণালী, হ্যাঁ, এখানে দেখো একটা করে লাইন পাওয়া যাচ্ছে না, সিরিজ পাওয়া যাচ্ছে। দেখো লাইন ইন সিরিজ, অনেকগুলো রেখা, বামা সিরিজ, আমি এগুলো এক্সপ্লেন করবো, আসছি এখানে, শুধু ওই লিমিটেশনটা বোঝানোর জন্য বলছি, নিয়ে আসলাম এখানে। এই যে বামা সিরিজ দেখো অনেকগুলো লাইন আমরা পাচ্ছি, 1 2 3 4, এই যে 1 2 3 4 5টা লাইন পাচ্ছি। এখানে দেখো 1 2 3 4 5 6টা লাইন পাচ্ছি, এখানে 5টা, এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা। তাহলে যখন বর্ণালী হয়, বোরের মডেল অনুযায়ী বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, ঠিক আছে? এই যে লাইন এন্ড সিরিজ বলো, এখানে একটা লাইন পাওয়া উচিত ছিল, 7 থেকে 1 একটা লাইন পাওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু আমরা পাচ্ছি এখানে 6টা লাইন। বামা সিরিজে দেখো 5টা লাইন, এখানে প্যাশনে 4টা লাইন, ব্র্যাকেটে 3টা লাইন, ফোনে 2টা লাইন, ঠিক আছে? ওকে, এই যে সিরিজ অফ বর্ণালী পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা সম্পর্কে বোরের মডেলে কোনো দিক নির্দেশনা ছিল না। ওর কথা অনুযায়ী একটা করে লাইন পাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু আমরা আসলে পাচ্ছি কি একাধিক সিরিজ, বর্ণালী, একাধিক বর্ণালী পাচ্ছে। এই যে অনুসারে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু সমূহের আয়নের রেখা বর্ণালী অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাই প্রতিটি রেখার সাথে অনেকগুলো রেখা একসাথে অবস্থান করে, ঠিক আছে? এর কোনো ব্যাখ্যা, অর্থাৎ এই যে আমরা একগুচ্ছ বর্ণালী পাচ্ছি, হ্যাঁ, একটা লাইন না পেয়ে একগুচ্ছ বর্ণালী পাচ্ছি, এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বোরের মডেলে নাই, ঠিক আছে? এটা ত্রুটি। 3 নম্বর ত্রুটি যেটা, সেটা হলো তোমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির নাম শুনবা, অনেকে শুনেছ হয়তো, বা যারা আরো ফিউচার স্টাডি করবা তারা শুনবা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে বোরের মডেল হলো সামঞ্জস্যপূর্ণ হয় না বা সামঞ্জস্যপূর্ণ হতে পারে না, ঠিক আছে? বোরের মডেল অনুযায়ী যেমন হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা কি আমি একটু বলি তোমাদের। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা হলো একটি নির্দিষ্ট সময়ে কোন একটি ইলেকট্রনের জন্য তুমি তার গতিবেগ এবং অবস্থান সুনির্দিষ্টভাবে বের করতে পারবা না। দুইটা জিনিস বলেছি আমি, একটা ইলেকট্রনের জন্য একটি নির্দিষ্ট সময়, ধরো আমি বললাম এই যে এখন ধরো কয়টা বাজতেছে আমাদের ঘড়িতে, ধরো এখন বাজছে কয়টা, 1টা 1, আমি যদি বলি 1টা 10-এ ইলেকট্রনটার, সোডিয়ামের 11 নম্বর ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কত এবং এটা কোথায় অবস্থান করবে তুমি বের করো, এটা তুমি নেভার এভার অ্যাকুরেটলি ক্যালকুলেশন করতে পারবা না। যেকোনো একটা পারবা, দুইটা একসাথে অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারবা না। এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ঠিক আছে? আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে কোন একটি ইলেকট্রনের জন্য অবস্থান এবং গতিবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না একসাথে, দুইটা একসাথে। কিন্তু তুমি যদি আলাদা আলাদা ভাবে করো, তুমি যদি শুধু অবস্থান বের করতে চাও তাহলে সঠিকভাবে বের করতে পারবা, অথবা তুমি যদি শুধু কৌণিক ভরবেগ বের করতে চাও তুমি সঠিকভাবে বের করতে পারবা, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি দুইটাকে একসাথে অ্যাকুরেটলি বের করতে চাও, একটি নির্দিষ্ট সময়ে কোন একটি ইলেকট্রনের জন্য অবস্থান এবং কৌণিক ভরবেগ সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় না, একসাথে দুইটা সঠিকভাবে সুনির্দিষ্ট করে ক্যালকুলেশন করা যায় না। কিন্তু বোরের মডেল অনুযায়ী এটা সঠিকভাবে ক্যালকুলেশন করে যাওয়া উচিত, ঠিক আছে? তাহলে দেখো এইটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এটা একটা ত্রুটি। তাহলে আমরা কি বলবো, সহজ করে যদি আমরা বলি তাহলে বলতে পারি বোরের মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তুমি শুধু এই লাইনটুকু লিখবা, এত বেশি কথা বলার দরকার নাই, ঠিক আছে? আবার বলছি, বোরের মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ক্লিয়ার? আবার বলছি, বোরের মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ক্লিয়ার? শেষ। এখন যদি তোমাকে কেউ ফার্দার কোশ্চেন করে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি, তাহলে তুমি বলবা একটি নির্দিষ্ট সময়ে কোন একটি ইলেকট্রনের জন্য গতিবেগ এবং অবস্থান দুটো একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না, দুটো আলাদা আলাদা ভাবে সঠিকভাবে নির্ণয় করা যায়, কিন্তু দুটো একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। ক্লিয়ার? এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, তাহলে যদিও 3টা বিশেষ বিশেষ ত্রুটি আমরা লিখলাম, তারপরও বোরের মডেল ইজ দ্য বেস্ট মডেল সো ফার ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? এই পর্যন্ত বোরের মডেলটা হলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো মডেল পরমাণু সম্পর্কে। সো আমরা বোরের মডেলটাকে আমরা সবাই কি করি, অ্যাকসেপ্ট করি এবং এতে ফলো করি। ক্লিয়ার? ওকে, এখন আসো, যেহেতু একাধিক ইলেকট্রন সম্পর্কে বর্ণনা এবং একাধিক লাইন, যে বর্ণালীতে যে একাধিক লাইন পাওয়া যায় সেটা বোরের মডেল দেয় নাই, এখন আমরা একটু চলে যাই যে বর্ণালী। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে আরেকটু বলি, আসো এই এই বর্ণালীতে আমরা হলো পারমাণবিক বর্ণালী বলি এবং আণবিক বর্ণালী বলি, ঠিক আছে? এখন এই আণবিক বর্ণালীটা কি আমরা একটু সেখানে একটু যাই। ওকে, আগে একটু সেখানে যেতে চাই।
আমি তো বললাম যে ইলেকট্রন হলো বর্ণালী কি, তুমি যদি এটা ব্যাখ্যা দিতে চাও, আমরা এই যে পারমাণবিক বর্ণালী এবং আণবিক বর্ণালী এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো, আগে একটু বলে নেই, তারপরে হলো আমি হাইড্রোজেন পরমাণুতে আসবো। এই যে পারমাণবিক বর্ণালী, হ্যাঁ পারমাণবিক বা এদেরকে পারমাণবিক বা রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী, এই যে এটা অ্যাটমিক স্পেকট্রাম বলি আমরা। আর একটা হলো আণবিক বর্ণালী, হ্যাঁ বা ব্যান্ড স্পেকট্রাম, যৌথ লাইন, এই যে যৌথ লাইন বা ব্যান্ড স্পেকট্রাম, এটা আমরা, হ্যাঁ এই দুইটা শব্দ আগে একটু বলে নিব আমরা। হ্যাঁ পারমাণবিক বর্ণালী কি, এটা কিভাবে পাওয়া যায় আমরা এবং প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করি সেটা একটু বলবো আমরা এখন। আসো ওকে, তাহলে এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই পারমাণবিক বর্ণালী হলো, আমি যদি বলি সিম্পল বর্ণালী কি, হ্যাঁ বর্ণালী হলো আমরা এভাবে বলতে পারি, যেমন বোরের মডেল তুমি জেনেছো, শক্তি স্তরের ধারণা পেয়েছো এবং শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কে কথা বলেছে বোর। সেখান থেকে আমি শুরু করি, আসো ওখান থেকে। যে থার্ড পয়েন্ট যেটা ছিল বোরের, সেটা হলো যে ইলেকট্রন গুলো নরমালি হলো কিছু বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট শক্তি নিয়ে প্রতিনিয়ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, ফাইন। কিন্তু সব সময় কিন্তু একই শক্তি স্তরে অবস্থান করে না, মাঝে মাঝে তারা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, আবার নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে, ক্লিয়ার, চলে আসে। আচ্ছা, তাহলে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন আমরা জানি শক্তি শোষণ ঘটে, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির বিকিরণ করে। এই বিকিরিত শক্তি, শক্তি ছেড়ে দেয়, এই বিকিরিত শক্তিটাকে আমরা একটা নির্দিষ্ট বর্ণ আকারে দেখতে পাই, সেটাকে আমরা বলি বর্ণালী, ক্লিয়ার। তাহলে তুমি এইভাবে বলো, বর্ণালীর সংজ্ঞাটা ক্লিয়ার করে ফেলো, খুব ইজি করে বলো যে আমরা জানি বোরের মডেল অনুসারে যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, আবার নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে। তোমাকে যদি কেউ কোশ্চেন করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কেন ফেরত আসে, তাহলে তোমাকে এভাবে বলতে হবে যে আমরা জানি নিম্ন শক্তি স্তরে এনার্জি কম, যার এনার্জি যত কম তার স্থিতিশীলতা তত বেশি, সো নিম্ন শক্তি স্তরে ফেরত আসে, এই জন্যই ফেরত আসে, কখনো উচ্চ শক্তি স্তরে লং টাইম স্টে করে না, অলওয়েজ ইলেকট্রন গুলো চেষ্টা করে নিম্ন শক্তি স্তরে ফেরত আসতে। এই নিম্ন শক্তি স্তরে ফেরত আসলে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, নির্দিষ্ট পরিমাণটা কতটুকু পরিমাণ, দুই এনার্জি লেভেল বা শক্তি স্তরের যে পার্থক্য, শক্তির যে পার্থক্য, সেই পরিমাণ শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে, ক্লিয়ার। এই এনার্জিটুকুকে আমরা একটা নির্দিষ্ট বর্ণ আকারে দেখতে পাই, এই বর্ণটাকে বলা হয় বর্ণালী, ক্লিয়ার। আচ্ছা, এখন আসো পারমাণবিক বর্ণালী কি আর ব্যান্ড বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম কি, আর একটা হলো আণবিক বর্ণালী বা যৌথ লাইন বা ব্যান্ড স্পেকট্রামটা কি। হ্যাঁ ওকে, পারমাণবিক বর্ণালী হলো আমরা হলো পরমাণুর ক্ষেত্রে যখন একটা যে কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রনকে যখন আমরা এনার্জি দিয়ে, বাইরে থেকে এনার্জি দিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পাঠাই, আমরা তো একটু আগে বলেছি যে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা কি না, স্থিতিশীল না, সে আবার নিম্ন শক্তি স্তরে ফেরত আসবে, ঠিক আছে। তার কিভাবে ফেরত আসবে, শক্তি বিকিরণ করবে। এই বিকিরণ করলে তাহলে পরমাণুর ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল, আবার স্থিতিশীলতা অর্জনের জন্য উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ফেরত আসে তখন যে নির্দিষ্ট পরিমাণ এনার্জি সে কি করে, বিকিরণ করে, সেই বিকিরিত শক্তিটাকে আমরা একটা লাইন হিসাবে দেখতে পাই, ঠিক আছে। সেই লাইনটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম, ক্লিয়ার। তাহলে এখানে মূল বিষয় হলো, এখানে মূল বিষয়টা কি, এখানে ইলেকট্রন কার থেকে যাচ্ছে, পরমাণু থেকে নাকি অণু থেকে। যদি ইলেকট্রনটা উত্তেজিত হয় পরমাণু থেকে, পরমাণু ধরো সোডিয়ামের একটা ইলেকট্রন, সোডিয়ামের ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল, ধরো 3s থেকে সে 4s এ চলে গেল, ক্লিয়ার, বা 3p তে চলে গেল, 3s থেকে 3p তে চলে গেল বা 3d তে চলে গেল, ক্লিয়ার। 3s এর ইলেকট্রনটা সোডিয়ামের যে উচ্চ শক্তি স্তরে গমন করলো বা তৃতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে 4s এ গেল, ধরো 3s এ যে ইলেকট্রনটা আছে এটা ধরো 4s এ পৌঁছে গেল, ওকে ফাইন। এখন 3s এবং 4s এর মধ্যে স্থিতিশীল কোনটা, 3s, আমরা জানি নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি, তাহলে ইলেকট্রনটা খুব বেশি সময় ওখানে অবস্থান করবে না, চেষ্টা করবে সে আবার স্থিতিশীলতা অর্জনের জন্য 3s এ ফেরত আসতে। তাহলে এই যে ফেরত আসলো, ফেরত আসলে সে হলো যে এনার্জিটা বিকিরণ করবে সেটাকে আমরা একটা বর্ণালী বা একটা লাইন হিসেবে দেখতে পাবো, সেই মেশিনটাকে আমরা একটা লাইন হিসেবে দেখতে পাবো, এই লাইনটাকে বলা হয় তোমার অ্যাটমিক স্পেকট্রাম, ঠিক আছে। স্পেকট্রাম হলো যখন তুমি একটা লাইন পাবা, আর যখন স্পেকট্রা বলবো তখন বলবো অনেকগুলো লাইন আছে, প্লুরাল হলে স্পেকট্রাম হলো সিঙ্গুলার, এই যে এখানে আমি মার্ক করে দিচ্ছি, এই স্পেকট্রাম হলো সিঙ্গুলার, এই যে স্পেকট্রাম SPECTRUM, আর স্পেকট্রা আমি যদি লিখি এখানে সেটা হলো স্পেকট্রা SPECTRA TR
এ এই হলো স্পেকট্রা। স্পেকট্রা কখন? যখন একাধিক লাইন পাবা, সেটা যেটা হলো প্লুরাল, সেটা হলো স্পেকট্রা। প্লুরাল হলে স্পেকট্রা, আর সিঙ্গুলার হলে স্পেকট্রাম। ওকে, তাহলে আমরা পারমাণবিক বর্ণালী কি? আবার বলছি, পরমাণুর যে কোনো একটা ইলেকট্রনকে যখন আমরা শক্তি দিয়ে, বাইরে থেকে শক্তি দিয়ে, ধরো হিট দিয়ে, হ্যাঁ, তুমি উত্তেজিত করে ফেললাম, এই যে শোষিত হতে যে পরিমাণ শক্তি, সেই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে যে পরিমাণ শক্তিটা লাগবে, সেই শক্তিটা যদি আমরা সাপ্লাই দিই পরমাণুর মধ্যে, তাহলে ইলেকট্রনগুলা সেই পরিমাণ শক্তি শোষণ করে সেই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে 1s এ আছে, তুমি শক্তি সাপ্লাই দিলা, সে 1s থেকে 2s এ যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি দরকার, সেই পরিমাণ শক্তি নিয়ে সে 1s থেকে 2s এ চলে গেল। ওকে, এখন 2s এর থেকে 1s বেশি স্থিতিশীল, কাজে সে আবার ফেরত আসবে। এই ফেরত আসতে গেলে যে পরিমাণ শক্তি সে বিকিরণ করবে, সেই বিকিরিত শক্তিটাকে আমরা যখন পোলারিমিটার কি বলে একটা প্রিজমের মধ্যে দিয়ে মেশিনের মধ্যে একটা রেকর্ড করবো, তখন একটা লাইন দেখতে পাবো, একটা কালারফুল লাইন দেখতে পাবো। এই কালারফুল লাইনটাকে আমরা বলি হাইড্রোজেন স্পেকট্রাম। ক্লিয়ার? সোডিয়ামের ক্ষেত্রে ধরো সর্বশেষ ইলেকট্রনটা 3s এ আছে, আমি 3s ইলেকট্রনটাকে বাইরে থেকে হিট দিয়ে শক্তি সাপ্লাই করে 3s থেকে 4s এ পাঠিয়ে দিলাম। এখন আবার সে 4s থেকে যখন 3s এ আসবে, তখন ওই পরিমাণ শক্তি, যে পরিমাণ শক্তি শোষণ করে সে উপরে গিয়েছে, সেই পরিমাণ শক্তি সে ছেড়ে দিয়ে আবার নিম্ন শক্তি স্তরে আসবে। এই যে ছেড়ে দিল যে এনার্জিটুকু, সেই এনার্জিটাকে আমরা বলবো সোডিয়ামের স্পেকট্রাম। ক্লিয়ার? এই তাহলে এগুলোকে বলে পারমাণবিক স্পেকট্রাম, যেহেতু এগুলো হলো পরমাণু থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে উপরে শক্তি স্তরে গিয়েছে, আবার ফেরত আসছে। এখন আসো, এই ইলেকট্রন পরমাণুর মধ্যে কি, অণুর মধ্যে কি আবার একাধিক পরমাণু থাকে। এই একাধিক পরমাণুর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন হলো উত্তেজিত নিম্ন শক্তি স্তর থেকে, পরমাণুর অণুরও হলো মলিকুলার অরবিটাল থাকে আমরা বলি। তাহলে মলিকুলার অরবিটাল ও নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর আছে, বিভিন্ন লেভেলের মলিকুলার অরবিটাল থাকে, বিভিন্ন মলিকুলের জন্য বিভিন্ন, তোমার লেভেলে এটা নাই। তুমি শুধু মনে রাখো, এইটুকু মনে রাখো যে পরমাণুর যে শক্তি স্তর আর অণুর যে শক্তি স্তর, দুইটা একই ক্যাটাগরির না, দুইটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির। হ্যাঁ, বাট এখানে উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর আছে। ক্লিয়ার? যেমন ধরো কাঠের দোতলা বাড়ি আছে, আবার বিল্ডিং এরও দোতলা বাড়ি আছে, ঠিক আছে? কাঠের দোতলা বাড়ির প্যাটার্ন বা শক্তি বা হলো সাইজ বা স্টাইল বা বিউটি বা হলো ক্যারেক্টার কখনই বিল্ডিং এর সাথে একরকম না। হ্যাঁ, তো এখানেও এরকম পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তর আছে, আবার অণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তর আছে, ঠিক আছে? পরমাণুর ক্ষেত্রে যখন ইলেকট্রন গুলা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়, আবার ওই ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আছে। বিকিরণ পরমাণুর ক্ষেত্রে যে বিকিরিত শক্তি, এটাকে বলি আমরা লাইন স্পেকট্রাম বা অ্যাটমিক স্পেকট্রাম। ক্লিয়ার? আর অণুর ক্ষেত্রে যেটা আমরা পাই, সেটাকে বলি আমরা ব্যান্ড স্পেকট্রাম বা যৌথ লাইন, ঠিক আছে, বা আণবিক বর্ণালী। হ্যাঁ, মলিকুলার স্পেকট্রাম বলি আমরা। হ্যাঁ, তাহলে এই মলিকুলার ক্ষেত্রে যখন যৌথ বর্ণালী মানে হলো অনেকগুলো লাইন একসাথে হয়, এটা একটু মোটা হয়। ধরো এরকম যে পরমাণুর ক্ষেত্রে তুমি পেলা হলো এরকম একটা সিঙ্গেল লাইন, আর অণুর ক্ষেত্রে পেলা হলো তুমি এই যে অনেকগুলো লাইন একসাথে। আমি ধরো এটার সাথে লাগিয়ে আরেকটা লাইন দিচ্ছি, এই যে এটার সাথে লাগিয়ে আরেকটা লাইন দিচ্ছি, এই যেরকম মোটা লাইন পেলা। তাহলে তুমি যদি এটাকে সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যালোচনা করো, তাহলে তুমি দেখবে আসলে এখানে একটা লাইন না, অনেকগুলো লাইন। তাহলে এই উপরেরটা যে সিঙ্গেল লাইন পেলাম, এটা হলো পরমাণুর জন্য, এই যে এটা সিঙ্গেল লাইন যেটা, এটা হলো পরমাণুর জন্য। আর যে এই যে একসাথে যে যৌথ ব্যান্ড যেটা পেলাম, ব্যান্ড স্পেকট্রাম, স্পেকট্রা, হ্যাঁ, এটাকে বলা হয় তোমার, এই দেখো ব্যান্ড স্পেকট্রা। স্পেকট্রা হলো প্লুরাল, এই যে এটা খেয়াল রাখতে হবে, স্পেকট্রা এটা প্লুরাল। তাহলে যৌথ লাইন বা ব্যান্ড স্পেকট্রা কখন পাই? অণুর জন্য। স্পেকট্রাম কখন পাই? পরমাণুর জন্য। ক্লিয়ার? তোমাকে এটা মাথায় রাখতে হবে ক্লিয়ারলি। এখন আসো, এই পারমাণবিক স্পেকট্রা আমাদেরকে বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়, ঠিক আছে? আমি একটু সেখানে যাবো। এখন আসো আমি নেটে নিয়ে যাই। এই আবার বলছি যে পারমাণবিক স্পেকট্রা আমাদের বাস্তবে যে আমরা এটা করছি, কি কাজে লাগবে? হ্যাঁ, খুব বেশি কাজে লাগবে। তোমরা যখন ল্যাবে যাবা তখন দেখতে পাবা। আমি তোমাদের একটু নেটে নিয়ে যাই, আসো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাবো এখন ফ্লেম টেস্ট কিভাবে করে। হ্যাঁ, আমি একটু ভিডিওতে নিয়ে যাব তোমাদের, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবা কিভাবে ফ্লেম টেস্ট করে। আমি মুখে বলতে পারি, মুখে বললে যতটা বুঝবা, বাস্তবে ভিডিও দেখলে আরো ভালো বুঝবা। আমি তোমাদেরকে ইউটিউবে নিয়ে যাই, নিয়ে ফ্লেম টেস্টটা দেখে নিয়েছি, আসো। ওকে, ফ্লেম টেস্ট আমি নিয়ে যাচ্ছি। ওকে, আসো এই ফ্লেম টেস্ট একটু দেখে নাও তোমরা। Good grammar and spelling are important, but if you want to write essays that inspire, আচ্ছা, নিশ্চয়ই তোমরা এটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাড চলছে, আমি একটা কেটে দিলাম।
Welcome to our flame test এই lab. যে আসলে একটা ফ্লেম টেস্ট I'm আমরা sure you দেখছি folks have এই learned about some burger আমাদের today. এখানে সাউন্ড আছে কিন্তু এই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি Our flame তোমরা test শুনতে পাবা না experiment for you guys in case you weren't here. ওকে তাহলে আমি তোমাদেরকে বলছি এই যে দেখো বিভিন্ন এখানে বোতল আর বিকার আছে বিকারে বিভিন্ন লবণ আছে বিভিন্ন লবণের মধ্যে বিভিন্ন ক্যাটায়ন আছে বিভিন্ন পরমাণু আছে Nice instructions ঠিক for আছে you folks to follow. You have to create your own data table today. ওকে এই যে প্রসিডিউরটা আমি দেখাচ্ছি কিভাবে কাজটা করবা সেটা দেখাচ্ছি So number মূল 1, এক্সপেরিমেন্টে যখন আসবে তখন আমি talked বলছি about in class on that. You'll have a gas আগে jet একটু দেখে here. নাও তারপর আমি Before the বলছি turn, ওকে you're going to light the এই color. যে দেখো ফ্লেমটা জ্বালানো হলো এই যে বার্নার জ্বলে গিয়েছে এখানে দেখো দুইটা শিখা আছে ভিতরে একটা বাইরে একটা ভিতরেরটাকে বলা হয় জারণ শিখা Turn this off, you just turn it হ্যাঁ the আর rest of the way. বাইরেরটাকে বলা হয় বিজারণ শিখা যে বন্ধ করে দিয়েছে So ঠিক once আছে again, আবার দেখো turn that on and leave it on. সে এখন জ্বালাবে আবার জ্বালাবে এই যে জ্বালানো হলো এই দেখো ভিতরে দুইটা ফ্লেম আছে ভিতরের যে ছোট অংশটা এটাকে বলা হয় জারণ শিখা বাইরেরটাকে বলা হয় বিজারণ শিখা জারণ শিখার তাপমাত্রা বেশি থাকে এখন দেখো আমরা ফ্লেম টেস্ট কিভাবে করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিডিওটা দেখে নাও Copper salt. ওকে এই যে দেখো বিভিন্ন ধাতু আছে বিভিন্ন পরমাণু আছে ঠিক আছে লিথিয়াম ক্যালসিয়াম বেরিয়াম তারপরে হলো এই যে ওরা দেখাচ্ছে এখন খেয়াল করো পুরো টেস্ট একটু দেখে নাও ফ্লেম টেস্টে আমাদের এই পারমাণবিক বর্ণালী খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সেটাই আমরা এখন দেখবো কিভাবে আমরা জানি যে দেখো আননোন এখানে আমরা এই দুইটাতে হলো জানি না কি আছে এই যে এখানে দুইটা আছে এই যে দুইটা আননোন আর এগুলাকে আমরা জানলাম এখানে পটাশিয়ামের লবণ আমরা ম্যাচ করাবো হ্যাঁ কি কি আছে দেখো খুব সুন্দর একটা টেস্ট দেখাবো তোমাদের দেখো এখানে শিখাটা জ্বালানো হলো ভিতরের শিখাটাকে আমরা বলবো জারণ শিখা বাইরের শিখা বলি আমরা বিজারণ শিখা এই যে বড় লম্বা যে অংশটুকু সেটা হলো বিজারণ শিখা ওকে Cotton swab. You want to use a clean এখন দেখো cotton কিভাবে swab. করছে ওকে এটা নিল হলো ডাইলট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে পানি যেটা এটাতে পানির মতো দেখা যাচ্ছে এটা হলো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড Still water. এই Get যে it হাইড্রোক্লোরিক nice অ্যাসিডের and মধ্যে wet. কটন বারটা ডুবিয়ে নিল And then we will take our first এখন হলো এই যে test পটাশিয়াম case. নিচ্ছে দেখো পটাশিয়াম কে লেখা আছে পটাশিয়ামের লবণের মধ্যে টাচ করালো Go ahead, touch this to the salt. ওকে So we get some টাচ salt. করালো এরপরে দেখো এই যে শিখার মধ্যে ধরছে Cotton swab. We'll এই যে put that দেখো in the জারণ flame. শিখার মধ্যে ধরবে এই যে শিখার মধ্যে বিজারণ শিখার মধ্যে ধরলো ওই যে দেখো একটা কালার চলে আসছে তাহলে তুমি পটাশিয়াম দেখতে পাচ্ছ একটা লালের মতো কালার দিল ইটের মতো লাল To the side. Now when you're finished, go ahead এই and যে take একটা that কালার cotton চলে তাহলে swab. পটাশিয়ামের জন্য কি কালার তুমি দেখতে পাচ্ছ একটা কালারের সাথে আরেকটা কালার কখনো মিলবে না You're going to do the clean cotton swab. এরপর আসবে কপার Test. Okay, so potassium is finished. We'll put that off to the side. And the next salt we'll do. এই যে কপারের সল্টটা হচ্ছে আবার একইভাবে কটন বারটা হলো আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবালাম এই যে The tip. হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবালাম এরপর তুমি এটা আবার কপার সল্টের মধ্যে লাগাও তাহলে সল্টটা কটন বারে লেগে যাবে এখন দেখো আবার আমরা শিখার মধ্যে ধরবো Sure, you saw that, but we have some of the enough of the copper salt. ওকে এই যে দেখো শিখার মধ্যে ধরছি Put that in the burner flame. So yeah, let's get that in focus here for this. এই যে দেখো শিখা এই যে দেখো এখন অন্য কালার আসছে দেখো পটাশিয়ামের সাথে মিলছে না একটা কালারের সাথে আরেকটা কালার কখনো মিলবে না এই যে দেখো আমরা একটা নীলাভ শিখা পাচ্ছি For copper folks, এই যে দেখো এটা পেয়ে গেলাম এটা হলো কপারের জন্য আর একটু আগে একটু লাল রেডিশ একটা শিখা পেয়েছি সেটা কার জন্য পটাশিয়ামের জন্য salt, চলে গেল which is going to be এবার আসো strontium. স্ট্রনশিয়াম আর একটা মৌল Cotton swab, আবার একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কটন বার ডুবালাম touch it to the surface. আমরা হলো এই যে সল্টের মধ্যে লাগালাম এবার সল্টটাকে আবার কটন বারটাকে আমরা শিখার উপর ধরবো আগের মতো করে এই যে দেখো এটা টোটালি রেড এই যে টোটাল দেখো ভিন্ন কালার আর একটা আসলো স্ট্রনশিয়াম একটা কালারের সাথে আরেকটা কালার কখনো ম্যাচ করবে না এটা হলো ম্যাজিক আল্লাহ সৃষ্টিকর্তার সৃষ্টি যে একটা মৌলের বর্ণের সাথে শিখায় যে একটা মৌল যে বর্ণ দেয় অন্য মৌল কখনোই সেই বর্ণ দিবে না দেখো স্ট্রনশিয়ামের জন্য আরেকটা কালার পেয়ে গেলাম ওকে এবার কি আসছে দেখো সোডিয়াম Cotton swab. আবার এসটিএল এর মধ্যে ডুবালাম আমরা কটন বার্ড সোডিয়াম ক্লোরাইডের মধ্যে লাগালাম দেখো আমরা ধরি এই যে একটা গোল্ডেন কালার পেয়ে গেলাম সোনালী হলুদ কালার পেয়ে গেলাম সোডিয়ামের জন্য দেখো ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট খুবই মজার এক্সপেরিমেন্ট এই যে অ্যাটমিক স্পেকটা যেটা সেটাই হলো এটার অ্যাপ্লিকেশন তোমরা এখন দেখতে পাচ্ছ দেখে নাও ওকে এবার আসছে বেরিয়াম ওকে বেরিয়ামের টেস্ট করবো কি কালার দেয় আসলে ফ্লেমের মধ্যে ওকে আসলে আমরা সেটা দিচ্ছি Some barium salt on there. ওকে So fun, isn't it? ওকে বেরিয়ামের জন্য দেখো এই যে এটা আগেটা ছিল সোনালী হলুদ এখনটা দেখো একটু ইয়েলো বাট অন্য টাইপের ইয়েলো ঠিক আছে এই দেখো এই যে এটা ম্যাচ করছে না টোটালি আলাদা হ্যাঁ টোটালি আলাদা কখনো ম্যাচ আমি এটা এক্সপ্লেন করবো কেন আলাদা হচ্ছে আগে একটু দেখে নাও
is finished. ওকে, এবার আসলো ক্যালসিয়াম। ইটের মতো লাল পাবা, দেখো ইটের মতো লাল একটা কালার আসবে। Q-tip. আমরা আবার কটন বাডটাকে ডুবিয়ে নিলাম HCl এর মধ্যে, তারপর ক্যালসিয়াম লবণে লাগালো, এখন এটাকে উপরে ধরলো, দেখো এই যে দেখো ব্রিক রেড কালার। হ্যাঁ, ব্রিক রেড, এটাকে আমরা বলি ব্রিক রেড কালার। দেখো এই যে এরকম একটা কালার আসলো ক্যালসিয়াম। ওকে, চলে গেল ক্যালসিয়াম। এবার হলো লিথিয়াম। লিথিয়াম কেমন কালার দেয় দেখো, Hygroscopic. It's based on the last couple of days. But এই যে দেখো এটা কেমন কালার দেখো, একদম টোটালি ডিফারেন্ট, তাই না? একদম নেইল পলিশের মতো লাল, দেখো টোটালি ডিফারেন্ট। তোমরা দেখতে পাবা এই কালার কোনটা কি, এগুলা লিস্ট আছে, তোমরা দেখতে পাবো। বাট তুমি এই পর্যন্ত যা দেখেছো একটার সাথে আরেকটা কিছু মিলছে না। সব পারমাণবিক বন্ডেল। এখন যেটা পাচ্ছ তুমি পারমাণবিক বন্ডেল, হিট দিয়ে ইলেকট্রনকে উপরে নিয়ে আসছি, আবার হলো ইলেকট্রন যখন আবার নিচে ফিরে আসে তখন যেই শক্তিটা বিকিরণ করে সেটাই হলো এই কালারটা দেখতে পাচ্ছ। salt on it. এটা আননোন। এখন আমরা অজানা যেটা, এই যে দেখো এটা কিন্তু সোডিয়ামের মতো সোনালী হলুদ। So that's unknown number 1, folks. Okay. To the side. This is our সোনালী হলুদ। সো আমরা বুঝে গেলাম যে ওটার মধ্যে সোডিয়াম আছে। এখন আরেকটা আননোন 2 দিচ্ছে। এটা দেখো কার সাথে ম্যাচ করে, আগে যেগুলো দেখেছো কার সাথে ম্যাচ করে, এই যে দেখো এটা কার সাথে ম্যাচ করে। right. So now it's up to you to determine what the two unknowns are. 1, 1, and 2, based on their flame test color. এভাবে আমরা ফ্লেম টেস্ট দিয়ে আমরা বের করে ফেলতে পারি কোন লবণের মধ্যে কোন ক্যাটায়ন আছে বা কোন মৌলটা আছে, আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের ফ্লেম টেস্ট। আসো আমরা চলে যাই আমাদের মূল পড়াটায়। তাহলে আমরা ফ্লেম টেস্ট কি এটা শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের মূল কথাটা ফেরত আসি। ওকে, আমরা আমাদের স্লাইডে চলে যাই। আসো ওকে, আমাদের স্লাইডে এখানে ছিলাম আমরা। তাহলে পারমাণবিক বর্ণালীকে আমরা এটা শিখলাম। এখন আসো কোনো পরমাণুর সাথে অন্য কোনো পরমাণুর কেন কালারে ম্যাচ হয় না। ঠিক আছে, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর কালার কেন ম্যাচ হয় না, কেন হচ্ছে না, কেন প্রত্যেকটা পরমাণু ভিন্ন ভিন্ন কালার দেয়, সেটা হলো নরমালি প্রথমেই যে ইলেকট্রনটা উত্তেজিত হয় সেটা হলো পরমাণুর সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে ওটাই উত্তেজিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটা সবচেয়ে দূরে অবস্থান করে, ফলে তুমি যখন পরমাণু থেকে ইলেকট্রন সরাবা ওকে ছুটানো অনেক ইজি হয়। ঠিক আছে, ও হলো সবার আগে ছুটে যায়। ওকে, আচ্ছা যেহেতু ও আগে ছুটে যাচ্ছে তাহলে ওকে উত্তেজিত করা ইজি। হ্যাঁ, এখন আসুন, হাইড্রোজেনে সর্বশেষ ইলেকট্রনটা আছে 1s, আর সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা আছে 3s। ঠিক আছে, এবং এখানে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা ভিন্ন, প্রত্যেকটা পরমাণুতে প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা যে শক্তি দিয়ে নিউক্লিয়াস, সর্বশেষ ইলেকট্রনটাকে নিউক্লিয়াস যে শক্তি দিয়ে টেনে রাখবে, আবার বলছি সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটাকে নিউক্লিয়াস যে শক্তি দিয়ে টেনে রাখবে, হাইড্রোজেনেরটা আরো বেশি শক্তি দ্বারা টেনে রেখেছে নিউক্লিয়াস। ঠিক আছে, কারণ এটা হলো ওর কাছে অবস্থান করছে, তাই না? ওকে, তাহলে খেয়াল করো তো, হাইড্রোজেনের সর্বশেষ স্তরের ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ শক্তি দরকার, সোডিয়ামের সর্বশেষ স্তরের ইলেকট্রনটাকে সরাতে সেই পরিমাণ শক্তি, সমান পরিমাণ শক্তি দরকার নাই। প্রত্যেকটা পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে সরাতে ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তির প্রয়োজন। ঠিক আছে, তাহলে ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে প্রত্যেকটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে গমন করে। সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা যে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করবে, হাইড্রোজেনের ইলেকট্রনটা সেম পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করবে না, কারণ প্রত্যেকটা নিউক্লিয়াস ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি দিয়ে ওদেরকে টেনে ধরে রাখছে। তাহলে শক্তির শোষণের পরিমাণও ভিন্ন ভিন্ন, বিকিরণের পরিমাণও ভিন্ন ভিন্ন। যদি শক্তির বিকিরণের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় তখনই তারা ভিন্ন ভিন্ন এনার্জি বা ভিন্ন ভিন্ন বর্ণের হলো বর্ণালী সৃষ্টি করে। ক্লিয়ার? এই জন্য প্রত্যেকটা পরমাণুর জন্য হলো তুমি যখন শিখা পরীক্ষা করবা ভিন্ন ভিন্ন বর্ণ দেখতে পাবা। তাহলে আবার বলছি, আনসারটা কি তুমি বলবা?
প্রত্যেকটা পরমাণুর মধ্য থেকে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে চলে আসে, ফেরত আসে, তখনও ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি বিকিরণ করে। যেহেতু শক্তির পরিমাণটা ভিন্ন, কাজে তাদের কালার বা বর্ণটা কি হবে? ভিন্ন হবে। এই জন্য ভিন্ন ভিন্ন বর্ণ দেখতে পাই। কখনোই একটা মৌলের শক্তির শোষণ আরেকটা মৌলের শক্তির শোষণের সমান হয় না, প্রত্যেকের ভিন্ন ভিন্ন। যেমন আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা বলি না, প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা আইডেন্টিফিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিই, প্রত্যেকের ফিঙ্গারে যে প্রিন্ট গুলো আছে, প্রিন্ট গুলো ভিন্ন ভিন্ন, আল্লাহ এভাবে সৃষ্টি করেছে। তাহলে এই যে একদম হাইড্রোজেন থেকে শুরু করে যে 110, 15, 20, 30 মৌল যতগুলো আমরা এই পর্যন্ত জেনেছি বা শুনেছি, আমরা বুঝলাম প্রত্যেকটা মৌল থেকে ইলেকট্রনকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে নিতে হলে ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করতে হয়। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি বিকিরণ করে। যেহেতু ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি বিকিরণ করে, এই জন্য ওদের বর্ণালীর কালারও কি হয়ে যায়? ভিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক আছে, এটাই হলো ইন্টারেস্টিং। এই জন্যই আমরা শিক্ষা পরীক্ষা দিয়ে ভালো ইনফরমেশন পাই। পারমাণবিক বর্ণালীটা আমরা খুব বেশি ইউজ করি। ঠিক আছে, এখন আজকে আমরা এখানে রাখলাম। নেক্সট লেকচারে আমরা হলো হাইড্রোজেন বর্ণালী নিয়ে কথা বলবো, এবং এই যে কেন আমরা এক গুচ্ছ বর্ণালী পাই, একটা বর্ণালী না পেয়ে, সেগুলো আমরা ব্যাখ্যা করবো। আজকে এখানে রাখলাম। সবাই ভালো থাকো, নেক্সট লেকচার পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।